সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ আরোহ অনুমান ও তার ভিত্তি বিষয় থেকে আরোহ অনুমানের প্রকৃতি, আরোহ অনুমানের সংজ্ঞা, আরোহ অনুমানের বৈশিষ্ট্য, আরোহ অনুমানের স্তরসমূহ এবং আরোহ অনুমানের প্রকারভেদ। আজকের এই ক্লাস বা আলোচনা শেষে শিক্ষার্থীবৃন্দ তোমরা আরোহ অনুমানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, আরোহ অনুমানের সংজ্ঞা ও উদাহরণ দিতে পারবে, আরোহ অনুমানের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, আরোহ অনুমানের স্তরসমূহ ব্যাখ্যা করতে পারবে এবং আরোহ অনুমানের প্রকারভেদ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে জেনে নিই যে আরোহ অনুমান কি। আরোহ অনুমান হচ্ছে একটি অনুমানের শ্রেণী বিভাগের একটি বিশেষ প্রক্রিয়া। এখানে আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক ধারণায় গমন করে থাকি। আরোহ অনুমানের সংজ্ঞা দিতে গিয়ে যুক্তিবিদ মিল বলেন, আরোহ অনুমান হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তা ওই জাতীয় সব ক্ষেত্রেই সত্য হবে। তিনি আরো বলেন, সার্বিক যুক্তি বাক্য আবিষ্কার ও প্রমাণ করার পদ্ধতিকেই বলা হয় আরোহ। যুক্তিবিদ ফাউলার আরোহের সংজ্ঞাদানে বলেন, বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের একটি ন্যায়সঙ্গত অনুমান হলো আরোহ অনুমান। আমরা লক্ষ্য করছি যে আরোহ অনুমানে কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখা বস্তু বা ঘটনায় পদার্পণ করা হয় বলে অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী হয়ে থাকে। আর তাই এই অনুমানের সিদ্ধান্তটি সর্বদাই আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক হয়ে থাকে। যেমন শফিক হয় মরণশীল, সালাম হয় মরণশীল, জব্বার হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। আমরা যে উদাহরণ দেখলাম বা উদাহরণ আলোচনা করলাম, এই উদাহরণের আমরা লক্ষ্য করেছি যে কতিপয় মানুষের মৃত্যুর বাস্তব দৃষ্টান্ত লক্ষ্য করে বা বাস্তব দৃষ্টান্তের কতিপয় মানুষের মৃত্যুর বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে আমরা সকল মানুষের মৃত্যু সম্পর্কে একটি সিদ্ধান্ত অনুমান করেছি। অর্থাৎ এখানে অনুমানের গতি কিছু থেকে সকলের দিকে, অর্থাৎ কম ব্যাপক থেকে বেশি ব্যাপকের দিকে। সুতরাং এটি একটি আরোহ অনুমানের প্রকৃষ্ট দৃষ্টান্ত। আরোহ অনুমান সম্পর্কিত উক্ত আলোচনা থেকে শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা একটি আরোহের সর্বাঙ্গ সুন্দর সংজ্ঞা এভাবে দিতে পারি যে এক জাতীয় কতিপয় বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সেই জাতীয় সকল বস্তু বা ঘটনা সম্বন্ধে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করার পদ্ধতিকে আরোহ বা আরোহ অনুমান বলে। আরোহ অনুমানের উক্ত সংজ্ঞা উদাহরণ বিশ্লেষণ করলে আমরা আরোহ অনুমানের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকি। প্রথমত, আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। দ্বিতীয়ত, আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য হয়ে থাকে। তৃতীয়ত, আরোহের সিদ্ধান্তের সার্বিক বাক্যটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য হয়ে থাকে, বিশ্লেষক যুক্তিবাক্য নয়। চতুর্থত, আরোহ অনুমান বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে থাকে। পঞ্চমত,
আরোহ অনুমানে একটি আরোহমূলক লম্ফ বা আরোহমূলক ঝক্কি বর্তমান থাকে। ষষ্ঠত, আরোহ অনুমান প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম, এই দুটি বৈজ্ঞানিক সত্যের উপর, বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভর করে গড়ে ওঠে। সপ্তমত, আরোহ অনুমান বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করে থাকে, অর্থাৎ আরোহ অনুমানের সিদ্ধান্তটি সর্বদাই বাস্তব সত্য হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব যে আরোহ অনুমান কি কি ধাপ অতিক্রম করে তার বাস্তব সত্য সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করে থাকে। তো আরোহ অনুমান আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছি সেখানে লক্ষ্য করেছি যে আরোহ অনুমান একটি জটিল প্রক্রিয়া, এটি কোনো সরল প্রক্রিয়া নয়। এখানে অনেকগুলো ধাপ অতিক্রম করে একটি বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হয়। সুতরাং এই আরোহ অনুমানের যে সমস্ত ধাপগুলি অতিক্রম করে তার সিদ্ধান্ত স্থাপন করে এইগুলিকে আমরা বলি আরোহ অনুমানের স্তর সমূহ। তো আরোহ অনুমানের প্রাথমিক যে স্তর সেটি হচ্ছে সংজ্ঞায়ন। সংজ্ঞায়ন হচ্ছে আমরা কোনো বিষয় সম্পর্কে, বিষয়টি কি এবং তা সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা গ্রহণ করে থাকি। এই গ্রহণ করার জন্য সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক উপায় হচ্ছে সেই বিষয়ে সংজ্ঞা দান করা, অর্থাৎ কোনো বিষয়ের প্রকৃতপক্ষে কি এবং কি নয় অন্যান্য বিষয়ের সঙ্গে তাকে গুলিয়ে যাতে না ফেলি, এই কারণে আমরা ওই বিষয়টি সম্পর্কে প্রথমেই একটি সংজ্ঞা প্রদান করে নিই এবং যার ভিত্তিতে আমরা ওই বিষয়টি সুস্পষ্ট করে দিই যে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ের বহির্ভূত কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। এই কাজটি করা হয় সংজ্ঞায়নের মাধ্যমে। তো আরোহ অনুমানে প্রথম পর্যায় হচ্ছে আলোচ্য বিষয়টার একটি সংজ্ঞা প্রদান করে নেওয়া। আরোহ অনুমানের দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় স্তর হচ্ছে পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণ কথাটার মধ্যে নিরীক্ষণ এবং পরীক্ষণ দুটি বিষয়ই রয়েছে। নিরীক্ষণ হচ্ছে কোনো বিষয় কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক ঘটনাবলীকে প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ করা, এবং পরীক্ষণ হচ্ছে এই প্রাকৃতিক ঘটনাবলীকে হস্তক্ষেপ করে আমাদের মতো করে সৃষ্টি করে নিয়ে সেই ঘটনাকে নিরীক্ষণ করাই বা পর্যবেক্ষণ করাই বা প্রত্যক্ষ করাই হচ্ছে পরীক্ষণ। তাহলে এই আমরা যে ঘটনাটাকে বা যে ঘটনাটার কারণ আবিষ্কার করতে যাই সেই ঘটনাটার নিরীক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে যাচাই বাছাই করে নেওয়ার কাজটি হচ্ছে এই পর্যবেক্ষণের। তৃতীয়ত আরোহ অনুমানের যে ধাপটি বা স্তরটি হচ্ছে সেটা হচ্ছে বিশ্লেষণ। প্রাকৃতিক ঘটনাবলীর কোন কারণ আবিষ্কার করতে যে আমরা দেখি প্রাকৃতিক ঘটনাবলী অত্যন্ত জটিল অবস্থায় বিরাজ করে। তো এই জটিল অবস্থাকে আমরা বোঝার সুবিধার থেকে, আমাদের আলোচনার সুবিধার থেকে আমরা সহজ সরল অংশে বিভক্ত করে নেওয়ার কাজ করে আমরা থাকি। এই জটিল ঘটনাকে তার সরল অংশে ভাগ ভাগ করে পৃথক পৃথক করে নেওয়ার কাজটিকেই বলা হয় বিশ্লেষণ। এরপরে আরোহ অনুমানের যে ধাপটি আসে বা স্তরটি আসে সেটি হচ্ছে শ্রেণীকরণ। আমাদের আলোচ্য ঘটনার জন্য মৌলিক এবং প্রাসঙ্গিক যে দৃষ্টান্তগুলি বা উপাদানগুলি রয়েছে সেগুলিকে আমরা এক ভাগে ভাগ করি বা একভাবে বিন্যস্ত করি, এবং যেগুলি আমাদের আলোচ্য ঘটনার সঙ্গে সঙ্গতিহীন বা সঙ্গতিপূর্ণ নয় সেই ঘটনাগুলিকে আমরা আরেকটি শ্রেণীতে বিন্যস্ত করে থাকি। এভাবে আমাদের ঘটনাবলীকে পৃথক পৃথক ভাবে বিন্যস্ত করার কাজটিকে বলা হয় শ্রেণীকরণ। আরোহ অনুমানের পরবর্তী যে ধাপটি আসে বা স্তরটি আসে তারপরে আমরা কি কাজ করি,
আমরা করি অপনয়নের কাজটি। অপনয়ন হচ্ছে কোনো বিষয়কে বাদ দেয়া, একে বলা হয় অপনয়ন। তো অপনয়নে আমরা যে ঘটনার কারণ আবিষ্কার করতে চাই তার সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়গুলিকে আমাদের আলোচনার জন্য রেখে এর জন্য অপ্রাসঙ্গিক যে বিষয়গুলিকে বিন্যস্ত করেছিলাম শ্রেণীকরণের ক্ষেত্রে সেই অপ্রয়োজনীয় বিষয়কে বাদ দিয়ে দিই। এই বাদ দিয়ে দেওয়ার কাজটি হচ্ছে অপনয়ন। এরপরে আরোহণ অনুমানের যে পরবর্তী স্তর অর্থাৎ ষষ্ঠ স্তর হচ্ছে প্রকল্প প্রণয়ন। প্রকল্প প্রণয়ন হচ্ছে কোনো ঘটনার প্রকৃত প্রমাণ ছাড়া একটি কারণ সম্পর্কে একটি আনুমানিক ধারণা করে নেওয়া, কোনো কারণ প্রকৃত প্রমাণ ছাড়াই যে কোনো একটি বিষয়কে কারণ বলে ধারণা করার প্রাথমিক যে ধারণা, এই ধারণাটাকে বলা হয় প্রকল্প প্রণয়ন। আমরা আলোচ্য ঘটনার যে ঘটনাটার কারণ আবিষ্কার করতে চাই সেই ঘটনার সঙ্গে অত্যন্ত মৌলিক এবং প্রাসঙ্গিক যে বিষয়গুলি আমরা অপনয়নের ক্ষেত্রে বেছে নিয়েছিলাম এবং বাকিগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে প্রয়োজনীয় অংশ থেকে আমরা যে কোনো একটি বিষয়কে, সম্ভাব্য বিষয়কে কারণ বলে আনুমানিক ধারণা করে নেওয়ার কাজটিকেই বলা হয় প্রকল্প প্রণয়ন। এর পরের স্তরে আসে আরোহের যে সার্বিকীকরণ। সার্বিকীকরণ হচ্ছে যে আমরা আলোচ্য ঘটনাটার ক্ষেত্রে যে বিষয়গুলি কারণ হিসাবে অনুমান করে নিয়েছিলাম প্রকল্পের ক্ষেত্রে, সেই কারণ আবিষ্কার করার পরে যদি আরো কিছু দৃষ্টান্তে দেখা যায় যে ওই বিষয়টিকে কারণ হিসাবে আমরা প্রমাণ করতে বা আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমাদের দৃষ্টান্ত যখন সত্য বলে প্রমাণিত হচ্ছে সেই বিষয়ের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত করি যে তাহলে সব বিষয়ের ক্ষেত্রেই বুঝি এই সিদ্ধান্ত বা এইভাবেই কারণ বলে অনুমান করা যেতে পারে। অর্থাৎ কিছু দৃষ্টান্তের উপর নির্ভর করে সকল সম্পর্কে একটি সিদ্ধান্ত করাকে বলা হচ্ছে সার্বিকীকরণ। আরোহ অনুমানের যে পরবর্তী সার্বিকীকরণের পরের যে ধাপটি বা স্তরটি সেটি হচ্ছে পরীক্ষণাত্মক সমর্থন। পরীক্ষণাত্মক সমর্থন কথাটির অর্থ হচ্ছে পরীক্ষা করে দেখা, অর্থাৎ বাস্তব ঘটনাবলীর সঙ্গে মিলিয়ে দেখা। অর্থাৎ ঘটনাটি আমরা যে সিদ্ধান্তটি করেছি সেই সিদ্ধান্তটি বাস্তব ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ না অসঙ্গতিপূর্ণ, এইভাবে সঙ্গতিপূর্ণ না অসঙ্গতিপূর্ণ বাস্তব ঘটনার সঙ্গে মিল করে দেখার নামটি হচ্ছে পরীক্ষানাত্মক সমর্থন। আরোহে যে সর্বশেষ যে স্তরটি আছে সেটি হচ্ছে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। অর্থাৎ আরোহের মূল উদ্দেশ্যই একটি বিষয়ের কারণ আবিষ্কার করা, অর্থাৎ সিদ্ধান্ত আকারে সেই বিষয়ের কারণটি সম্পর্কে সিদ্ধান্ত করা। সে আমরা পরীক্ষানাত্মক সমর্থন করার পর যদি দেখা যায় যে আলোচ্য ঘটনার কারণটি প্রকৃতপক্ষে বাস্তবের সঙ্গে মিল রয়েছে এবং সঙ্গতিপূর্ণ, তাহলে ওই বিষয়টি বৈজ্ঞানিক সত্যে পরিণত হয় বা সার্বিক সত্যে পরিণত হয়ে যায়। সিদ্ধান্ত আরোহণ অনুমানের মূল কাজটি হচ্ছে এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা। সুতরাং আমরা এতক্ষণ দেখলাম যে আরোহণ অনুমান অনেকগুলো ধাপ, অর্থাৎ এটি একটি জটিল প্রক্রিয়া। সংজ্ঞায়ন, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, শ্রেণীকরণ, অপনয়ন, প্রকল্প প্রণয়ন, সার্বিকীকরণ, পরীক্ষণাত্মক সমর্থন, তারপরে এসে এটা সিদ্ধান্ত আকারে প্রতিষ্ঠিত হয় এবং যে সত্য সে প্রতিষ্ঠা করে সেটি একটি বাস্তব সত্য হয়ে থাকে। এই কারণে আরোহের মাধ্যমে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করা হয় বা প্রতিষ্ঠা হয় তাকে একটি বৈজ্ঞানিক সত্যে বা সার্বিক সত্যে পরিণত হয়ে যায়। সুতরাং এটি একটি বৈজ্ঞানিক মর্যাদা সম্পন্ন আরোহ বলে আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে এই আরোহ অনুমান কত প্রকার হতে পারে। যুক্তিবিদ মিল আরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন, যথা প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ কোনগুলো? যে আরোহের মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য বা আরোহের প্রাণ
অর্থাৎ আরোহমূলক লম্ফ, অর্থাৎ কিছু থেকে সকলে গমন করা যে বিষয়টি এইটা রয়েছে, এই প্রক্রিয়াটি যার মধ্যে রয়েছে, সেই প্রক্রিয়া সম্বলিত আরোহগুলোকে বলা হয় প্রকৃত আরোহ। যুক্তিবিদ মিল এই আরোহগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, 2 হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ এবং 3 হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। আরোহের যে দ্বিতীয় প্রকার সেটি হচ্ছে অপ্রকৃত আরোহ। এই অপ্রকৃত আরোহ হলো হচ্ছে যেসব আরোহ প্রক্রিয়া দেখতেই শুধু আরোহের মতো, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলোর আরোহের মূল বৈশিষ্ট্য সেখানে অনুপস্থিত থাকে, অর্থাৎ আরোহের যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ সেখানে অনুপস্থিত থাকে। তাদেরকে অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ নামে অভিহিত করেছেন যুক্তিবিদ মিল। এই অপ্রকৃত আরোহগুলোকে আবার 3 ভাগে ভাগ করেছেন, যথা 1 পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ, 2 হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহ বা তর্কসাম্যমূলক আরোহ এবং 3 হচ্ছে ঘটনা সংযোজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি সংক্ষিপ্তের মাধ্যমে আরোহের এই পূর্ণাঙ্গ শ্রেণী বিভাগটি দেখানো হয়েছে। যে ধাপের প্রথমে আছে আরোহ, আরোহের 2টি শ্রেণী বিভাগ, প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। আবার প্রকৃত আরোহ 3 ভাগ, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক অনুমান এবং অপ্রকৃত আরোহ আবার 3 প্রকার, অর্থাৎ পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ ও ঘটনা সংযোজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এ পর্যন্ত এই বিষয়গুলো দেখেছো: আরোহ প্রকৃতি, আরোহের বৈশিষ্ট্য, আরোহের সংজ্ঞা, আরোহের শ্রেণী বিভাগ ইত্যাদি যে বিষয়গুলো তোমরা লক্ষ্য করলে, আরোহের যে স্তরভেদ, এগুলো তোমরা লক্ষ্য করেছো। এরই ভিত্তিতে আমরা তোমাদের জন্য 2টি প্রশ্ন বাড়ির কাজ হিসাবে রেখেছি, যেগুলো তোমরা তৈরি করে এর অনুশীলন করবে। তাহলে তোমরা পরীক্ষায় যেভাবেই আসুক না কেন এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে করতে পারবে। তো প্রশ্ন 1, আরোহ অনুমানের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো। এবং প্রশ্ন 2, আরোহ বলতে কি বোঝো, এর স্তরগুলি বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করব, বা এই পর্যন্তই আমাদের আলোচনা সমাপ্তি। আগামী ক্লাসে তোমাদের এই আরোহণ ও সংক্রান্ত অপর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সকলেই তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।